ওয়েলকাম গাইড টু এডুকেশন। মাই নেম ইজ সুমন সামন্ত। প্রত্যেককে গাইড টু এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। তো দেখো, আজকে আমি তোমাদের সামনে যে বিষয়ে আলোচনা করব, তোমরা দেখতে পাচ্ছ পিপিটিতে যে ওয়েস্ট বেঙ্গলে যে এসএলএসটি প্রসেসের মাধ্যমে শিক্ষক নিয়োগ হয়ে থাকে, সেটি তিনটি প্রসেসে হয়ে থাকে: ডব্লিউবিপিএসসি, ডব্লিউবিএসএসসি এবং ডব্লিউবিএমএসসি। তো যদি আমরা এই পিএসসি, এসএসসি বা এমএসসি সিলেবাস ফলো করি, তাহলে আমরা দেখতে পাবো যে ইউনিট 4 অর্থাৎ চতুর্থ ইউনিটে আমাদের যে বিষয়ের উপরে চর্চা করতে হবে, যে হিস্টোরিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন। তো এটি হচ্ছে আমার এই ইউনিটের উপরে 4 নম্বর ভিডিও। এর আগে 3টি ভিডিও আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব। এটা 4 নম্বর ভিডিও, আরেকটা ভিডিও লাগবে, তাহলে মোটামুটি আমরা হিস্টোরিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন ইউনিটটি মোটামুটি এটা কমপ্লিট করতে পারবো। তো দেখো, আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম 1800 সাল থেকে মিশনারি যে সম্প্রদায়, সেখান থেকে আমি আলোচনা করেছিলাম 1854 সালের আগে পর্যন্ত। আজকে আমি ভিডিওতে আলোচনা করব 1854 সাল থেকে 1904 সালের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ, যেগুলি আমাদের হিস্টোরিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন আন্ডারে পড়ে। তো আমি এই 3টি বিষয়ের উপরে দেখতে পাচ্ছ তোমরা পিপিটিতে। এক হচ্ছে উডের ডেসপ্যাচ, দ্বিতীয় হান্টার কমিশন, তৃতীয় লর্ড কার্জন এডুকেশন পলিসি। এই 3টি বিষয় রিলেটেড যে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ইনফরমেশন, সেগুলি আমি তোমাদের সামনে আলোচনা করব। একেবারে আলোচনার জায়গায় চলে যাচ্ছি আমি। যারা চ্যানেলে নতুন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করে নেবে। চ্যানেলটি আমার এডুকেশন সাবজেক্ট রিলেটেড আমি ভিডিও বানিয়ে থাকি এবং কিছু এডুকেশনাল স্টোরি উপস্থাপন করি। তো আলোচনা শুরু করা যাক। দেখো, তোমরা প্রথম স্লাইডেই দেখতে পাচ্ছ যে উডের ডেসপ্যাচ, উডস ডেসপ্যাচ সালটা দেখতে পাচ্ছ যে 1854 সাল। তাহলে আজকের ভিডিওর সময়কালটা কোথা থেকে বললাম না, 1854 সাল থেকে 1904 সালের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ আমরা শিক্ষাক্ষেত্রে আলোচনা করব। তো দেখো কি উল্লেখ করা হচ্ছে, দ্য উডস ডেসপ্যাচ ওয়াজ এস্টাবলিশ কত না 1854 সাল। তাহলে এখানে আমাদের একটা সাল উল্লেখ করেছি, যেটা হচ্ছে 1854 সাল, যেটার সঙ্গে আমাদের মনে রাখতে হবে যে উডের ডেসপ্যাচ বা উডের দলিল কত সালে বা উডের ডেসপ্যাচ কত সালে প্রকাশিত হয়েছিল, সেটা হচ্ছে আমাদের 1854 সাল। নেক্সট লাইনে দেখো, নেক্সট লাইন থেকে আমরা কি জানতে পারবো? নেক্সট লাইন থেকে যেটা জানতে পারবো আমরা, ইট ওয়াজ এ ডকুমেন্ট সেন্ট বাই চার্লস উড, দ্য প্রেসিডেন্ট অফ দ্য বোর্ড অফ কন্ট্রোল অফ দ্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এখানে যেটা বলতে চাইছে, আমাদেরকে মেন যে জায়গাটা জানতে হবে, এই যে ব্যক্তি চার্লস উড, যার নাম অনুসারেই উডের ডেসপ্যাচ যে দলিল সেটি তৈরি করা হয়েছিল। তো তাহলে এখানে আমরা মনে রাখবো কোন বিষয়টি না, চার্লস উড, যিনি উডের ডেসপ্যাচে দলিল প্রকাশ করেছিলেন, যার নাম অনুসারে তিনি প্রেসিডেন্ট ছিলেন। কিসের প্রেসিডেন্ট ছিলেন না, তখনকার সময়ে যে বোর্ড অফ কন্ট্রোল বলে যে মানে ছিল, সংস্থা ছিল, বোর্ড অফ কন্ট্রোল, তার প্রেসিডেন্ট ছিলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির। নেক্সট লাইনে দেখো উল্লেখ করেছি যে লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি আমরা কেন মনে রাখবো? কারণ আমাদের কাছে প্রশ্ন জানতে চাইতে পারে যে যখন উডের ডেসপ্যাচ প্রকাশ হয়েছিল বা উডের দলিলটি প্রকাশ হয়েছিল, তখন গভর্নর জেনারেল কে ছিলেন? তাহলে আমরা মনে রাখবো যে তখন গভর্নর জেনারেল ছিলেন কে না, ডালহৌসি। তাহলে লর্ড ডালহৌসি হচ্ছে যখন উডের ডেসপ্যাচ প্রকাশ হয়েছিল তখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল ছিলেন। নেক্সট লাইন দেখো, উডের ডেসপ্যাচকে শিক্ষাক্ষেত্রে এক যুগ নির্দেশক রূপে চিহ্নিত করা হয়। তাহলে এই জায়গাটা আমরা একটু মনে রাখবো যে যুগ নির্দেশক একটা গুরুত্বপূর্ণ দলিল, যা শিক্ষা জগতের এক মানে ভারতীয় শিক্ষার ইতিহাস যদি আমরা আলোচনা করি, তাহলে দেখবো একটা বড় একটা ক্ষেত্র যা ভারতের সমগ্র শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রটাকে প্রভাবিত করেছিল, এটা আমরা ভাবতে পারি। তাহলে এই স্লাইড থেকে আমরা কোড হিসেবে কতগুলো বিষয় জানবো না, উডের ডেসপ্যাচের সাল 1854, উডের ডেসপ্যাচ যে হয়েছিল, দলিল তৈরি হয়েছিল, তার কার নাম অনুসারে হয়েছিল না, চার্লস উড সাহেবের নাম অনুসারে। তো তিনি কে ছিলেন না, তিনি ছিলেন প্রেসিডেন্ট অফ বোর্ড অফ কন্ট্রোল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। মানে যে ইংরেজ সরকার ছিল তার বোর্ড অফ কন্ট্রোল ছিলেন, মানে কন্ট্রোলার ছিলেন, প্রেসিডেন্ট। নেক্সট লাইনে বললাম যে আমরা কাকে মনে রাখবো না, ডালহৌসিকে মনে রাখবো, তিনি ওই সময়ের গভর্নর জেনারেল ছিলেন। নেক্সট হচ্ছে
উডের ডেসপ্যাচকে এক যুগ নির্দেশক বলা হয়। আমরা নেক্সট স্লাইডে চলে যাব। নেক্সট স্লাইডে দেখতে পাচ্ছ তোমরা যে ডিপিআই কথাটি উল্লেখ করেছি। এই ডিপিআই মনে রাখবে যে উডের ডেসপ্যাচে শিক্ষা সংক্রান্ত যে সমস্ত সুপারিশ হয়েছিল তার ভিতরে একটি গুরুত্বপূর্ণ বা উল্লেখযোগ্য সুপারিশ হলো আমাদের ডিপিআই। ডিপিআই এর পুরো নাম মনে রাখবে ডাইরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন। তাহলে ডিপিআই এর পুরো নামটি মনে রাখতে হবে ডাইরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন। নেক্সট লাইন দেখো, এই ডিপিআই যে গঠন হয়েছিল, ডিপিআইটা মূল বিষয় কি বলতে চাইছে না, উডের ডেসপ্যাচে বলা হলো যে এই ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাটাকে ঠিকভাবে কন্ট্রোল করার জন্য বিভিন্ন ক্ষেত্রে মানে ভাগ ভাগ করে কিছু কিছু মেন জায়গাতে এক একটি ডিপিআই গঠন করতে হবে, যাদের কাজ হবে কি না সেই এরিয়ার বা তার পাশাপাশি যেগুলোকে দায়িত্ব দেওয়া থাকবে সেখানকার শিক্ষা ব্যবস্থাগুলোকে দেখভাল করা। তো উডের ডেসপ্যাচের একটি গুরুত্বপূর্ণ সুপারিশ হলো ডিপিআই, এটা মূল বিষয়, তার ফুল ফর্ম মনে রাখবো। এবং কোন কোন জায়গায়, এই যে 5টি জায়গা বাংলা, মাদ্রাজ, বোম্বাই, উত্তরপ্রদেশ এবং আমাদের কি না পাঞ্জাব, এই যে 5টি আমাদের জায়গা, এই 5টি জায়গাতে একটি করে পৃথক শিক্ষা বিভাগ, ওই ডিপিআই কে শিক্ষা বিভাগ বলছি। তো 5টি জায়গার নাম আমরা মনে রাখবো, বাংলা, মাদ্রাজ, বোম্বাই, উত্তরপ্রদেশ আর পাঞ্জাব। নেক্সট বলছে শিক্ষা বিভাগের প্রধান হবেন জনশিক্ষা আধিকারিক। এই যে শিক্ষা বিভাগ অর্থাৎ ডিপিআই, এই ডিপিআই এর প্রধান কে হবেন না জনশিক্ষা আধিকারিক। নেক্সট হচ্ছে ইট ওয়াজ দ্য ম্যাগনা কার্টা অফ ইংলিশ এডুকেশন ইন ইন্ডিয়া। দেখো এইখানে একটা বিষয় জানার আছে যে এই যে এই কোডটি ব্যবহার করা হয়েছে, এই কোডটি আমাদের সামনে তুলে ধরতে পারে যে ইট ওয়াজ দ্য ম্যাগনা কার্টা অফ ইংলিশ এডুকেশন ইন ইন্ডিয়া, এটি কে বলেছেন? তাহলে এটি কে বলেছেন আমরা মনে রাখবো, ঐতিহাসিক জেমস এই কথাটি উল্লেখ করেছেন। আমরা অনেকেই জানি যে উডের ডেসপ্যাচকে ম্যাগনা কার্টা বলা হয়, কিন্তু কে বলেছেন সেই নামটি আমাদেরকে মনে রাখতে হবে যে ঐতিহাসিক জেমস এই কথাটি বলেছেন। নেক্সট লাইনে দেখো শিক্ষার ইতিহাসে উডের ডেসপ্যাচকে কি বলা হয়? ম্যাগনা কার্টা বলা হয়। তাহলে এই ম্যাগনা কার্টা কথাটি একটি গুরুত্বপূর্ণ, যে ম্যাগনা কার্টা কোন সুপারিশকে বলা হয়, সেখানে অপশন আমাদেরকে অনেকগুলো দিতে পারে, আমাদেরকে মনে রাখতে হবে যে উডের ডেসপ্যাচকে ভারতীয় শিক্ষার ইতিহাসে ম্যাগনা কার্টা বলা হয়। নেক্সট হচ্ছে উডের ডেসপ্যাচ একটি রাষ্ট্রীয় শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করেছিল, মানে যে একটা রাষ্ট্র মানে একটা দেশের সমগ্র শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করেছিল। এর আগে যা হয়েছিল কোন একটা স্থান কোন একটা ক্ষেত্রকে কেন্দ্র করে, কিন্তু উডের ডেসপ্যাচের এমন একটা সুপারিশ বা এমন একটা দলিল বলতে পারি যেটা বলা যেতে পারে যে রাষ্ট্রীয় মানে একটা দেশের সমগ্র শিক্ষা ব্যবস্থার প্রবর্তন করেছিল। তাহলে এখান থেকে আমরা এই বিষয়গুলো জানতে পারলাম। আমরা নেক্সট স্লাইডে চলে যাব। নেক্সট স্লাইডে দেখো উডের ডেসপ্যাচের গুরুত্বপূর্ণ আরো কয়েকটি সুপারিশ দেখো এই স্লাইডে আমি উল্লেখ করেছি, যে উডের ডেসপ্যাচের 3টি বিশ্ববিদ্যালয় গঠনের কথা বলেছিল, কলিকাতা, বোম্বাই, মাদ্রাজে। কলিকাতা, বোম্বাই, মাদ্রাজে 3টি বিশ্ববিদ্যালয় স্থাপন হবে। সেটা কোন বিশ্ববিদ্যালয় আদলে? লন্ডন। দেখো লন্ডন কেন? কারণ ইংরেজ সরকার লন্ডন থেকেই এসেছিল, ইংরেজরা এসে এখানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করেছিল। তো ইংল্যান্ড যে লন্ডন যে বিশ্ববিদ্যালয়, লন্ডন বিশ্ববিদ্যালয় যে তার রূপ, তার যে গঠন, তার যে ইনফ্রাস্ট্রাকচার, সেই রকম করে বলছে যে এই মানে ভারতবর্ষে 3টি বিশ্ববিদ্যালয় প্রথম গড়ে তোলা হয়েছিল। সেটা হচ্ছে কলকাতা, বোম্বাই, মাদ্রাজ। সালটা মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ এই কোডটি বা এই লাইনটি, যেটা হচ্ছে কলকাতা, বোম্বাই, মাদ্রাজ বিশ্ববিদ্যালয় 1857 সাল, একই সময়ে একই সালে গড়ে উঠেছিল। কার সুপারিশে? না উডের ডেসপ্যাচ। এখানে প্রশ্ন কিরকম আসতে পারে না কলকাতা বিশ্ববিদ্যালয়, বোম্বে বিশ্ববিদ্যালয়, মাদ্রাজ বিশ্ববিদ্যালয় কত সালে স্থাপন হয়েছিল বা এই বিশ্ববিদ্যালয়গুলি সুপারিশ কে করেছিল, তাহলে তখন বলবো আমরা উডের ডেসপ্যাচ। কোন বিশ্ববিদ্যালয়ের আদলে? না লন্ডন বিশ্ববিদ্যালয়ের আদলে। নেক্সট লাইন দেখো, মেঘলে যে চুইয়ে পড়া নীতির কথা বলেছিল, এটাকে বাতিল করার কথা বলেছিল কে? না উডের ডেসপ্যাচে। বাতিল এই কথাটি মনে রাখবো, যে লর্ড মেকলে সাহেব বলেছিল যে চুইয়ে পড়া নীতি শিক্ষা ক্ষেত্রে আনতে হবে, অর্থাৎ উচ্চ স্তরের মানুষদেরকে শিক্ষা দিলে, উচ্চ বর্ণের মানুষদেরকে শিক্ষা দিলে সেই শিক্ষা নাকি নিম্ন বর্ণের মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে। এর ধারণা এত সহজ তো এরকম হয় না। তো উড সাহেব মানে বিশ্লেষণ করলেন বা ভাবলেন যে এই নীতি সম্ভব নয়, এটা ঠিক নয় যে উচ্চ বর্ণের মানুষদেরকে শিক্ষিত করলে সেটা নিম্ন বর্ণে ছড়িয়ে পড়বে, এটা সম্ভব নয়। তো এটাকে বাতিল করার কথা বলেছিলেন কে? না উড সাহেব।
নেক্সট একটি বিষয় দেখতে পাচ্ছি যে অনুদান প্রথা, যেটাকে আমরা গ্র্যান্ড ইন এড বলেও মনে রাখবো, গ্র্যান্ড ইন এড। তাহলে যে অনুদান প্রথার ব্যবস্থা বা প্রচলন করা হয়েছিল সেটি কোন বিষয়ের সুপারিশ? সেটা উডেড ডেসপ্যাচের সুপারিশ। আচ্ছা, নেক্সট লাইনে দেখো, পৃথক শিক্ষক শিক্ষণ বিদ্যালয়ের সুপারিশ, বৃত্তিদানের সুপারিশ করা হয় শিক্ষকতা পেশাকে আকর্ষণীয় করে তোলার জন্য। এখানে আরো একটি বিষয় আমি উল্লেখ করছি, মনে রাখবে, এখানে নোট করা হয়নি, মনে রাখবে। যেমন শ্রীরামপুর মিশনে মিশনারিদের প্রচেষ্টায় নর্মাল স্কুল স্থাপনের কথা বলা হয়েছিল শিক্ষক শিক্ষণের জন্য, সেই রকম উডেড ডেসপ্যাচেও পৃথক পৃথক শিক্ষক শিক্ষণ, পৃথক পৃথক মানে প্রাথমিক শিক্ষকদের জন্য আলাদা শিক্ষক শিক্ষণ বিদ্যালয় আর মাধ্যমিক স্তরের জন্য আলাদা বিদ্যালয়, এবং এমনকি এখানে এদের জন্য বৃত্তিদানে, যেটাকে স্টাইফেন্ড বলা হয়, বৃত্তিদানের ব্যবস্থা করা হয়েছিল। কাদেরকে? না, যারা শিক্ষকতা পেশায় নিযুক্ত হতে চায় তার জন্য বৃত্তিদান, যেটাকে বলা হচ্ছে স্টাইফেন্ড। মানে এখানে মনে রাখবে, এখানে স্টাইফেন্ড কথাটা তোমরা একটু উল্লেখ করে নাও, মানে একটু মনে রাখবে যে স্টাইফেন্ড যে ব্যবহার করা হয়েছিল কথাটা, সেটা কোন কোন কমিশনের বা কোন বিষয়ের সুপারিশ, সেটা মনে রাখবে, উডেড ডেসপ্যাচ। নেক্সট বলছে উডস এডুকেশন ডেসপ্যাচ ইজ দ্য ডকুমেন্ট অফ ইমানসি হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স, মানে শিক্ষাক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মানে দলিল বা তার অধ্যায় বলা যেতে পারে। তাহলে আমরা এখান থেকে কতগুলো বিষয় দেখো জানতে পারলাম, একটু রিমাইন্ড কর, একটু মনে মনে ভাবো যে উডেড ডেসপ্যাচের কতগুলো সুপারিশ আমি বললাম, সাল বললাম, ম্যাগনা কাটা বললাম, ডিপিআই বললাম, ডিপিআই এর কোন কোন জায়গায় হয়েছিল সেগুলো বললাম, অনুদান প্রথা মনে রাখতে হবে, চুইয়ে পড়া নীতি বাতিল মনে রাখতে হবে, 3টি গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ের কথা বললাম, এমনকি স্টাইপেন্ড বা মানে শিক্ষকতা পেশাকে আকর্ষণীয় করার জন্য স্টাইপেন্ড বা বৃত্তিদানের কথা বলেছিল উডেড ডেসপ্যাচে, এই কথাগুলি, এবং নর্মাল স্কুল স্থাপন। নর্মাল স্কুলটা কি? শিক্ষকদের প্রশিক্ষণের জন্য যে জায়গা। আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। নেক্সট স্লাইডে আমরা হান্টার কমিশনে চলে এসেছি, দেখতে পাচ্ছ। এবারে আগের যেগুলি বললাম আমি গুরুত্বপূর্ণ, আমি উডেড ডেসপ্যাচের জায়গা থেকে যে প্রশ্ন আসে তার মধ্যে মূল যে বিষয়গুলি সেগুলো কিন্তু আমি উল্লেখ করে দিয়েছি। এগুলো কোডগুলো তোমরা মনে রাখবে, তাহলে কোডগুলো মনে রাখলেই এমসিকিউ গুলো আমরা করতে পারবো। দেখো, এবার আমরা আসছি হান্টার কমিশনে। হান্টার কমিশন গঠনের সময় গভর্নর জেনারেল ছিলেন লর্ড রিপন। আচ্ছা, একটু মিস্টেক হয়েছে, এটা স্লাইডটা আগে হবে, আর আগে একটা আমি স্লাইড আলোচনা করে দিচ্ছি। হ্যাঁ, এটা একটু আগে পরে হয়ে গিয়েছে, দুঃখিত। দেখো, হান্টার কমিশন যে গঠন হয়েছিল, হান্টার কমিশন 1882 সালে 3রা ফেব্রুয়ারি। তাহলে আমরা মনে রাখবো সালের সঙ্গে মনে রাখবো কি তারিখ, 1882 সালে 3রা ফেব্রুয়ারি হান্টার কমিশন, যাকে ভারতের শিক্ষা কমিশন বলা হয় বা ভারতীয় শিক্ষা কমিশন। ভারতীয় শিক্ষা কমিশন বললে আবার কোঠারি কমিশন মনে রাখতে পারি, এই জায়গায় মনে রাখবে হান্টার কমিশনকে ভারতীয় শিক্ষা কমিশন বলা হয়, কিন্তু ভারতের প্রথম শিক্ষা কমিশন, এটা মনে রাখবে, 1882 সালের 3রা ফেব্রুয়ারি। নেক্সট দেখো কি বলছে, হান্টার কমিশনের সুপারিশে গুরুত্বপূর্ণ একটি সুপারিশ হলো এ কোর্স আর বি কোর্স। এই এ কোর্স বি কোর্স কথাটি মনে রাখবে, এটা কি বলতে পারে আমাদেরকে? না, পাঠ্যক্রম সংক্রান্ত বা কোর্স সংক্রান্ত এ কোর্স এবং বি কোর্সের সুপারিশ করেছিলেন কোন কমিশন? তখন আমরা হান্টার কমিশনের কথা মনে করব। তাহলে পাঠ্যক্রম বা শিক্ষার কোর্স সংক্রান্ত এ কোর্স বা বি কোর্সের কথা কোন কমিশনের সুপারিশে বলা হয়েছে? সেটা আমরা বলবো কি না, হান্টার কমিশনের সুপারিশে বলা হয়েছে এ কোর্স এবং বি কোর্সের কথা। এ কোর্স কি দেখো উল্লেখ করেছি যে এ কোর্স হচ্ছে বিশ্ববিদ্যালয়ে প্রবেশের জন্য কিছু তাত্ত্বিক শিক্ষা লাভের যে শিক্ষা লাভ, এবং বি কোর্স হচ্ছে বৃত্তিমূলক বা কারিগরি শিক্ষা তথা ব্যবহারিক শিক্ষা। তাহলে এ কোর্স হচ্ছে তাত্ত্বিক বা বলা যেতে পারে যে বিশ্ববিদ্যালয়ে প্রবেশের পরীক্ষা, আর বি কোর্স হচ্ছে কারিগরি বৃত্তি শিক্ষা বা ব্যবহারিক শিক্ষা। নেক্সট দেখো, হান্টার কমিশন প্রাথমিক শিক্ষা সংক্রান্ত 36টি সুপারিশ করে। তাহলে এই জায়গাটা আমরা একটু মনে রাখবো যে হান্টার কমিশন কিন্তু মেন সুপারিশ করেছে দুটো বিষয়ের উপরে, একটা হচ্ছে প্রাথমিক শিক্ষা, একটা মাধ্যমিক শিক্ষা। প্রাথমিক শিক্ষা সংক্রান্ত যে সমস্ত দিক, যে কেমন শিক্ষার লক্ষ্য হবে, পাঠ্যক্রম কেমন হবে, শিক্ষক কেমন হবে, শিক্ষকদের টিচিং কেমন হবে, ইনফ্রাস্ট্রাকচার কেমন হবে, এই রকম ভাবে মোট প্রাথমিক শিক্ষা রিলেটেড 36টি সুপারিশ করেছিল কে না হান্টার কমিশন। নেক্সট দেখো, হান্টার কমিশন হচ্ছে ভারতের প্রথম শিক্ষা কমিশন। তাহলে এই জায়গাটা আমরা মনে রাখবো। আমাদের স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন বললে আমরা বলবো যে রাধাকৃষ্ণান কমিশন
বা বিশ্ববিদ্যালয় কমিশন 1948, কিন্তু যদি বলে ভারতের প্রথম শিক্ষা কমিশন তখন তাহলে আমরা বলবো সেটা হচ্ছে হান্টার কমিশন। এই হান্টার কমিশনের সভাপতি কে ছিলেন, নামটা আমাদের মনে রাখার সহজ কি না, তার নাম অনুসারেই কমিশনের নাম হয়েছে, উইলিয়াম উইলসন হান্টার। নেক্সট হচ্ছে মোট সদস্য সংখ্যা। তাহলে হান্টার কমিশনের সদস্য সংখ্যাটা আমরা মনে রাখবো কতজন না 20 জন। হান্টার কমিশনের সদস্য সংখ্যা ছিল 20 জন। নেক্সট দেখো, নেক্সট লাইনে বলা হচ্ছে 1883 সালে 222টি প্রস্তাব সহ 600 পৃষ্ঠার রিপোর্ট পেশ করা হয়। তাহলে এই জায়গাতে আমরা এই কোডটি মনে রাখবো। কি কোড? কমিশন গঠন হয়েছে, হান্টার কমিশন গঠন হয়েছে 1882 সালে 3রা ফেব্রুয়ারি। প্রথম লাইন দেখো, 1882 সালে 3রা ফেব্রুয়ারি হান্টার কমিশন গঠন হলো, কিন্তু কার্যকারী হয়, পাস হয় 1883 সালে। কতগুলি প্রস্তাব নিয়ে? 222 রকমের প্রস্তাব নিয়ে। কত পৃষ্ঠার রিপোর্ট পেশ হয়? 600 পৃষ্ঠার। তাহলে এই স্লাইডটি আমাদেরকে অনেকগুলো কোড মানে আমাদেরকে মনে রাখতে হবে এই স্লাইডের মাধ্যমে। যেমন ধরো হান্টার কমিশন কত সালে গঠন হয়েছিল, কত তারিখে হয়েছিল, হান্টার কমিশন এ কোর্স বি কোর্স কি, এ কোর্স বি কোর্স কার সুপারিশ, প্রাথমিক শিক্ষা সংক্রান্ত হান্টার কমিশনে কটি সুপারিশ ছিল, হান্টার কমিশন হচ্ছে ভারতের প্রথম শিক্ষা কমিশন, হান্টার কমিশনের সভাপতি কে ছিল না উইলিয়াম উইলসন হান্টার। আচ্ছা, মোট সদস্য সংখ্যা কি ছিল, কতজন ছিল? 20 জন। আচ্ছা, এখানে কতগুলি প্রস্তাব হয়েছে না প্রস্তাব ছিল 222টি, পাস হয়েছে কত সালে? 1883 সাল। কতগুলি পৃষ্ঠা ছিল? 600 পৃষ্ঠা। তাহলে কতগুলি বিষয় আমরা এখান থেকে জানতে পারলাম। আচ্ছা, একটু এখানে একটা বিষয় বলে দিই, যারা এই ইউনিটের উপরে ভিডিওগুলি দেখতে চাও, এর আগে যে আমি 3টে ভিডিও দিয়েছি, আমি আগেই বলেছিলাম যে এই ইউনিটের উপরে মিনিমাম 5টি 6টি ভিডিও লাগবে, আর একটা ভিডিও আমার লাগবে। তাদেরকে বলবো যে আমি ডেসক্রিপশন বক্সে আমি ওখানে আগের ভিডিওগুলির লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর যদি আমার সঙ্গে কোনো কন্ট্যাক্ট করতে চাও, আমার চ্যানেলে আমার হচ্ছে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে আমার সঙ্গে কথা বলতে পারো। আচ্ছা দেখো, হান্টার কমিশনের এখানে সুপারিশটা দেখে নাও। এখানে বলছে হান্টার কমিশন গঠনের সময় গভর্নর জেনারেল কে ছিলেন না লর্ড রিপন। লর্ড রিপন, আমি সেখানে কি বলেছিলাম? লর্ড ডালহৌসি। তার মানে এই জায়গাটা দেখো একটা জানার বিষয় কি রকম আমাদের, যখন উডেড ডেসপ্যাচ গঠন হয়েছিল তখন গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ডালহৌসি। তার মানে এখানে কি বলছে? লর্ড রিপন কে না, লর্ড রিপন হচ্ছে যখন হান্টার কমিশন গঠন হয় তখন ইংরেজ সরকারের গভর্নর জেনারেল ছিলেন। আচ্ছা, এখানে আরেকটি বিষয় দেখো, সনদ আইন কথাটি আমি একটু যোগ করেছি, যে সনদ আইন যে বিষয়টি, এটাকে সাহায্য নীতি বলা হয়। সনদ আইন আমি আগের ভিডিওতে আলোচনা করেছি, শুধু এই লাইনটা আমি এই জন্যই দিয়েছি কারণ সনদ আইনকে অনেক ক্ষেত্রে বা অনেক বইয়েতে উল্লেখ করা হয়েছে সাহায্য নীতি। হয়তো কোনো সময় দিতে পারে, সনদ আইন সালটা আমরা সবাই জানি, কিন্তু যদি কোনো কারণে প্রশ্ন দেয় যে সাহায্য নীতি, ভারতীয় শিক্ষার ইতিহাসে সাহায্য নীতি কত সালে গঠন হয়েছিল, হয়তো দেবে না, কিন্তু দিতেই তো পারে। ওনারা প্রশ্ন সেট করবেন, ওনাদের মর্জি। তো আমাদেরকে সব রকমই জেনে রাখতে হবে। তো সনদ আইন তাকে সাহায্য নীতি বলা হয়। কত সাল না 1813 সাল। সেই জন্য আমি এই লাইনটি তোমাদের জন্য উল্লেখ করেছি। নেক্সট হচ্ছে উডেড ডেসপ্যাচে স্টাইপেন্ড ব্যবস্থা প্রবর্তন করা হয়। আমি সেখানে উল্লেখ করেছিলাম কিন্তু যে স্টাইপেন্ড অর্থাৎ শিক্ষকতা পেশাকে আকর্ষণীয় করার জন্য যে বৃত্তি দান বা অর্থাৎ সাহায্য দান, এই স্টাইপেন্ডের ব্যবস্থা করা হয়েছিল উডেড ডেসপ্যাচে। তাহলে এই বিষয়গুলো আমরা মনে রাখবো। আচ্ছা, নেক্সট স্লাইডে চলে যাব। তার আগে বলবো যে তোমরা যদি একটু লাইক দাও, একটু কমেন্ট করো, বা কোনো বিষয়ের উপরে ভিডিও করতে মানে হয়তো তোমরা চাও যে এই বিষয়ের উপরে আমি ভিডিও করি, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক একটু কমেন্ট করবে, এটুকু আমি তোমাদের কাছে চেয়ে নিচ্ছি। আচ্ছা দেখো, এই স্লাইডে আমরা দেখে নেব কি কি। এখানে আমরা তাহলে এখনো পর্যন্ত দুটি বিষয় আলোচনা করে ফেলেছি। এক হচ্ছে আমাদের উডেড ডেসপ্যাচ, দ্বিতীয় হচ্ছে আমাদের হান্টার কমিশন। এবারে আমরা চলে যাচ্ছি 1901, 2, 3, 4 কার্জন পলিসির কাছাকাছি। এই স্লাইড এবং আরেকটি স্লাইড আছে। তো এখানে দেখো সিমলা শিক্ষা সম্মেলন, মনে রাখবে সিমলা শিক্ষা সম্মেলন কত সাল না 1901 সালের সেপ্টেম্বর মাসে সিমলা শিক্ষা সম্মেলন এটি হচ্ছে প্রকাশিত হয় বা গঠন করা হয়। নেক্সট, ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন গঠন ও তার সুপারিশ। ভারতের যে বিশ্ববিদ্যালয় গঠন,
বিশ্ববিদ্যালয় বলতে সবসময় রাধাকৃষ্ণন কমিশন ভাববে না, সেটা কমিশন। এটা কি বলেছে, ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন গঠন ও তার সুপারিশ, এটা একটা আইন ভাবতে পারো, এরকম বিষয় যে বিশ্ববিদ্যালয় সংক্রান্ত আইন যে কথাটা আমরা বলি। তো বিশ্ববিদ্যালয় কমিশন গঠন ও তার সুপারিশ যেটি, সেটি হচ্ছে 1902 সালে 27 জানুয়ারি। নেক্সট হচ্ছে কার্জন শিক্ষানীতি, লর্ড কার্জনের যে কথা বলছিলাম, লর্ড কার্জন যে শিক্ষানীতির ব্যবস্থা করেছিলেন বা শিক্ষানীতি গঠন করেছিলেন, সেই সালটি কত সাল না, লর্ড কার্জনের শিক্ষানীতির সাল হচ্ছে আমাদের 1904 সালে 11ই মার্চ। নেক্সট হচ্ছে ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন, ভারতের বিশ্ববিদ্যালয় আইন অ্যাক্ট, এই কথাটি মনে রাখবে, বিশ্ববিদ্যালয় কমিশন নয়, কমিশন 1948 দিয়ে দিল, এখানে 1904 দিয়ে দিল, কিন্তু এখানে দিয়ে দিল আইন। তো তখন আমাদের মনে রাখতে হবে যে 48 নয়, সেটা কি হবে, ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন হলে 1904 21শে মার্চ। তাহলে এখান থেকে আমরা কয়েকটা 4টি বিষয় জানতে পারলাম। সিমলা শিক্ষা সম্মেলন 1901, ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন গঠন ও তার সুপারিশ 1902, কার্জন শিক্ষানীতি 1904, আর ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন 1904। আমরা নেক্সট স্লাইড এবং লাস্ট স্লাইডে আজকে চলে এসেছি। এখানে কয়েকটি বিষয় আমরা গুরুত্বপূর্ণ জেনে নেব ওই রিলেটেড। আমরা যেহেতু ভারতীয় শিক্ষার ইতিহাস আলোচনা করছি, তাহলে আমাদের মেন যেগুলো সিলেবাসে উল্লেখ আছে তার পাশাপাশি এদিক ওদিক কয়েকটা বিষয় আমাদের কিন্তু নজর রাখতেই হবে। তো সেই জন্য আমি আশেপাশে বা ওই রিলেটেড যেই প্রশ্নগুলো হতে পারে, মানে আশা করা যায় বা আমরা ভাবতে পারি, সেই জায়গা থেকে আমি কয়েকটি প্রশ্ন দেখো এই স্লাইডে তুলে ধরেছি। এক হচ্ছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে 4-5টি বিষয় তুলে ধরা আছে। প্রত্নতত্ত্ব বিভাগ যেটিকে বলা হয় এবং স্মৃতিসৌধ সংরক্ষণ আইন প্রণয়ন করেন কে, লর্ড কার্জন। তাহলে প্রত্নতত্ত্ব বিভাগ এবং স্মৃতিসৌধ সংরক্ষণ আইন, তার মানে আমাদের ধরো চাইতে পারে যে প্রত্নতত্ত্ব বিভাগ বা স্মৃতিসৌধ যে সংরক্ষণ আইন সেটি কে প্রণয়ন করেন, তাহলে লর্ড কার্জন, যেহেতু কার্জন পলিসি আমরা আমাদের আলোচনা করছি বা পড়ছি বা সিলেবাসে উল্লেখ আছে। নেক্সট লাইনে দেখো, লর্ড কার্জনকে ভারতের শিক্ষা জগতের ঔরঙ্গজেব বলেছেন। দেখো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। লর্ড কার্জন বা লর্ড কার্জন শিক্ষানীতি মনে রাখলাম, লর্ড কার্জনকে ভারতের শিক্ষা জগতের ঔরঙ্গজেব বলেছেন কে বা কোন ব্যক্তি, সেটা আমরা মনে রাখবো, মহামতি গোপাল কৃষ্ণ গোখলে। তাহলে লর্ড কার্জনকে ভারতের শিক্ষা জগতের ঔরঙ্গজেব কে বলেছেন না, মহামতি গোপাল কৃষ্ণ গোখলে। শিক্ষাক্ষেত্রে গোখলে বিল পাস হয় 1911 সালে। শিক্ষাক্ষেত্রে যে গোখলে বিল পাস হয় 11 সাল, গঠন আমরা 10 দেখতে পেতে পারি, কিন্তু পাস হয় 1911 সাল। নেক্সট লাইন দেখো, প্রাথমিক শিক্ষার প্রবক্তা বলা হয় গোপাল কৃষ্ণ গোখলেকে। এই জায়গায় একটা বিষয় গুরুত্বপূর্ণ ইনফরমেশন, খেয়াল করো একটু। প্রাথমিক শিক্ষা নিয়ে অনেক জায়গায় বলা হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু মেন বিষয় আমরা কোথা থেকে দেখলাম, হান্টার কমিশন। হান্টার কমিশন মেন দুটো সুপারিশ, একটা প্রাথমিক শিক্ষা, একটা মাধ্যমিক শিক্ষা। কিন্তু প্রাথমিক শিক্ষাকে কম্পালসারি, দেখো নিচে একটা ইংলিশ লাইন আমি দিয়েছি, ইন্ট্রোডাকশন অফ ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন, এইভাবে কনসেপ্টটা আনা হয়েছিল। কে মানে কনসেপ্টটা এনেছিল কে না, গোপাল কৃষ্ণ গোখলে। বা আমরা জানবো যে গোখলে শিক্ষা সংক্রান্ত বিল 1911, কিন্তু কোন রিলেটেড সেটা মনে রাখবো, প্রাথমিক শিক্ষা সংক্রান্ত। তাহলে গোখলে বিল বা গোখলে শিক্ষা সংক্রান্ত আইন, সেটা কোন শিক্ষা রিলেটেড, প্রাথমিক শিক্ষা রিলেটেড। আবার এটাও আমাদেরকে জানতে হবে, প্রাথমিক শিক্ষার প্রবক্তা বলা হয় গোপাল কৃষ্ণ গোখলেকে। এখান থেকে আরো একটা কোড আমাদেরকে মনে রাখতে হবে, যেটা কি বলতে চাইছে, আমরা ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন আমরা এটা এখন শুনছি, কিন্তু এই কনসেপ্টটা এনেছিলেন প্রথম, সেটা হচ্ছে গোপাল কৃষ্ণ গোখলে। ইন্ট্রোডাকশন মানে উনি ইন্ট্রোডাকশন করেছেন ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন। লাস্ট লাইন দেখো, লাস্ট লাইন একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন। তার আগে দেখো একটা বিষয় বলি যে তোমরা চ্যানেলে যদি নতুন হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করে নেবে, আর একটা অবশ্যই লাইক দেবে। একটু বেশিবার বলা হয়ে যাচ্ছে না, দুঃখিত, সরি, আর বলবো না। আচ্ছা দেখো, লাস্ট লাইনে আমি আলোচনা করছি আরেকটা বিষয়, যে আমি আরেকটা ভিডিও লাগবে, তাহলে হিস্টোরিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন হবে। যদি তোমাদের কোনো ইউনিটের উপরে আগে ভিডিও করতে হয় অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে, এরপরে আমি আবার একটি ভিডিও অন্য ইউনিট ধরবো। তো দেখো লাস্ট লাইন আমি বিষয়টি কি উল্লেখ করা আছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতক
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং যদুনাথ বোস। তাহলে এই ইনফরমেশনটা কি? কলকাতা বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতক আমাদের কি বলছে, তোমার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং যদুনাথ বোস। আচ্ছা এখানে আমাদের একটা মিস্টেক হচ্ছে, না ঠিক আছে, 1857 সালে কলকাতা, মাদ্রাজ, বোম্বাই বিশ্ববিদ্যালয় গঠন হয়েছিল। তারপরে 1 বছর পরে মানে প্রথম স্নাতক ডিগ্রি বা পাস হয়েছিল সেটা হচ্ছে বঙ্কিমচন্দ্র। সম্ভবত 11 জন ব্যক্তি এই পরীক্ষায় বসেছিল, তার ভিতরে মাত্র 2 জন আমাদের হচ্ছে স্নাতকে পাস করেছিল, সেটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং যদুনাথ বোস। তো আজকের তোমাদের কাছে ইনফরমেশন এখান পর্যন্তই। বাকি যে হিস্টোরিক্যাল অফ ইন্ডিয়ান এডুকেশন আছে, যে জায়গার যে পোর্শনটি, সেটা আমি পরের ভিডিওতে কমপ্লিট করে দেবো। প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সার্বিক সাফল্য কামনা করি। থ্যাংক ইউ।